নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, 5ই অগাস্ট হাসিনা দেশ ছেড়েছিলেন, সেদিন থেকে তিনি ভারতবর্ষেই আছেন। 20শে সেপ্টেম্বর তার কূটনৈতিক পাসপোর্ট, মানে 45 দিন হয়ে গেছিল, তো 45 দিন কেউ ভারতে থাকতে পারে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে, কিন্তু হাসিনার পাসপোর্টই তো বাতিল হয়ে গেছে, তাই সেটার কোনো আর ভ্যালিড বিষয় নেই। তবে হাসিনা অন্তত ভারতে এখন অনেক দিনই থাকবেন, হয়তো দলাই লামার মতো ভারতে হাসিনা রাজনৈতিক আশ্রয় নেবেন। এখন বাংলাদেশের হাসিনা সরকারের উৎখাত কি গণ অভ্যুত্থান, নাকি ছাত্রদের বিপ্লব, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? রাষ্ট্রপুঞ্জে সাধারণ সভায় যোগ দিতে ইউনূস গেছেন আমেরিকায়। সেখানে তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের একটা সভায় যোগ দিয়েছিলেন। সেখানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, না বিপ্লব গণ অভ্যুত্থান কি, হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য অনেক দিন ধরে পরিকল্পনা রচিত হয়েছিল এবং সেই পরিকল্পনার মূল মস্তিষ্ক মাহফুজ আলম, তিনি একটা নিষিদ্ধ সংগঠনের মাথা ছিলেন, এমনই দাবি করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তিনি নাকি আড়াল থেকে সব কলকাঠি নেড়েছেন, ছাত্রদের প্রেরণা স্বরূপ ছিলেন। বিল ক্লিন্টনের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন তিনি, এবং একই সঙ্গে দুজন সাংবাদিক, একজন কি সুচরিতা তিথি আর একজন কি ভদ্রলোকের নাম, তা সাংবাদিকরা অভ্যুত্থানে কিভাবে সহায়তা করেছিল, তাহলে কি ন্যারেটিভ তৈরি করেছিল তারা হাসিনার বিরোধী, যদিও বাংলাদেশের ঘটনা ওদের অভ্যন্তরীণ বিষয়। এই মাহফুজ আলম, অনেকে বলেন এটি নিষিদ্ধ মৌলবাদী সংগঠনের সদস্য ছিলেন। ইউনূস স্বীকার করেছেন যে তিনি ছিলেন এই আন্দোলনের মাথা, চালিকা শক্তি, পর্দার আড়াল থেকে কাজ করেছেন। তাহলে গণ অভ্যুত্থান বা বিপ্লব ছিল না, দীর্ঘদিন ধরে পরিকল্পনা রচনা করা হয়েছিল এবং সেটা বাস্তবে রূপ দেয়া হয়। এখন এম সাখাওয়াত হোসেন ভদ্রলোকের নাম, যিনি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা ছিলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের এখন ওই অ্যাডভাইজার ছিলেন, তাকে বদলি করে দেওয়া হয়েছে কম গুরুত্বপূর্ণ পদে। তিনি এই যে ঘটনাগুলো ঘটলো, বহু মানুষ মারা গেলেন, আহত হলেন, তার তদন্ত করেছেন। চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে। যারা নিহত হয়েছেন তাদের দেহে যে বুলেট পাওয়া গেছে, তার মধ্যে অনেক বুলেট বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না, মানে সেই ধরনের বুলেট কারা ব্যবহার করে জানেন? ন্যাটোর সৈন্যরা। তাহলে সেই বুলেট কি করে বাংলাদেশের মাটিতে এলো, কারা চালালো? এম সাখাওয়াত এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনার পর তাকে কিন্তু কম গুরুত্বপূর্ণ দপ্তরে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যে দাবি করছিলেন যে জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, অভ্যুত্থান, বিপ্লব, হ্যাঁ ক্ষোভ ছিল, হাসিনার বিরুদ্ধে ক্ষোভ ছিল, সন্দেহ নেই তাতে, কিন্তু মৌলবাদীরা, জঙ্গিরা এবং বিদেশি শক্তিও সম্ভবত ছিল। তাহলে এম সাখাওয়াতের যে ফাইন্ডিংস, যে বুলেট পাওয়া গিয়েছে মৃতদেহের শরীরে অনেকের, সেই বুলেট বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না, করে ন্যাটো বাহিনীর সদস্যরা। তাহলে সেই বুলেট বাংলাদেশে এলো কি করে? তাহলে ভারত বিরোধী ডাক দেওয়া, ভারতকে টুকরো টুকরো করে দেওয়া, বাংলাদেশের বিভিন্ন জেল থেকে কুখ্যাত অপরাধী সন্ত্রাসবাদীদের মুক্তি দেওয়া, তাহলে এগুলোও ছিল পূর্ব পরিকল্পনার অঙ্গ। একটা স্লোগান বাংলাদেশে খুব জনপ্রিয় হয়েছিল একাংশের মধ্যে, সবার মধ্যে নয়।
আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। তাহলে বাংলাদেশে মৌলবাদীদের টেক ওভার হবে। ইউনূসের সঙ্গে বিদেশি রাষ্ট্রপ্রধানদের খুব দহরম মহরম আছে। এই যে ইউনূসের বিরুদ্ধে মামলা টামলা হয়েছিল, তখন হিলারি ক্লিন্টন, তখন তিনি বিদেশ সচিব, হাসিনাকে ফোন করে কার্যত ধমকেছিলেন, কিন্তু হাসিনা অনড় ছিলেন। আমার মনে হয় কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আমেরিকার সৈন্যবাহিনী ঘাঁটি গাড়বে। অবস্থানগত সুবিধা নেওয়ার জন্য আমেরিকা দীর্ঘদিন ধরে এই দাবিটা জানিয়ে এসছে, সম্ভবত নৌঘাঁটি। হাসিনা রাজি হননি। তাই হাসিনাকে উৎখাত করার পিছনে বিদেশি শক্তির হাত ছিল। সাখাওয়াত যে তথ্য সামনে এনেছেন, ন্যাটো বাহিনী যে বুলেট ব্যবহার করে, সেই বুলেট নিহতদের শরীরে কি করে এলো। বাংলাদেশের শেষ যে সাধারণ নির্বাচন হলো, অনেকটাই প্রহসন। আমি হাসিনার ওয়ে সাফাই দিচ্ছি না। আমেরিকার দূতাবাস সেখানে বিএনপি জামাতের নেতাদের সঙ্গে কথা বলেছে অনেকবার, এবং বাংলাদেশের সেনাকর্তা, আওয়ামী লীগের কিছু কর্তা যদি নির্বাচনে প্রভাব বিস্তার করেন তাহলে তাদের ভিসা বাতিল করে দেবে আমেরিকা, এইসবও তারা হুমকি দিয়েছিল। অর্থাৎ বাংলাদেশে আমেরিকার সৈন্যের উপস্থিতি হাসিনা মানতে চাইছিলেন না। এবার হয়তো ইউনূস সেটা মেনে নেবে এবং বাংলাদেশে আমেরিকার নৌবাহিনীর ঘাঁটি হবে। দেখুন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিরকম মজবুত হচ্ছে। সেখানকার উর্দু ভাষী যারা আছেন, তারা বিহার থেকে গিয়েছিলেন, তারা যাতে উর্দুতে কাজকর্ম করতে পারেন, বাংলাদেশ বেতারে উর্দু সম্প্রচার শুরু হয়েছে, তাদেরকে স্কলারশিপ দিয়ে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশিরা পাকিস্তানে গেলে সঙ্গে সঙ্গে ভিসা পাবেন, মানে ভিসা অন অ্যারাইভাল, আগে থেকে ভিসার দরখাস্ত করতে হবে। পাকিস্তান বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়বে। প্রচুর গোলা বারুদ পাকিস্তান থেকে আমদানি করছে বাংলাদেশ, কিছু সেকেন্ড হ্যান্ড পিস্তলও আমদানি করা হচ্ছে। আবার পাকিস্তান হচ্ছে আইএমএফ অ্যাডিক্ট, 24 বার তারা আইএমএফ এর কাছে বেল আউট প্যাকেজ নিয়েছে। তাহলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কি আর্থিক লেনদেন হবে? পাকিস্তান তো নিজেই ঢুকছে। বাংলাদেশের সেনাবাহিনী নাকি পাকিস্তানের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে কিভাবে সন্ত্রাসবাদীদের মোকাবিলা করা যায়। পাকিস্তানে প্রতিদিনই কোনো না কোনো সন্ত্রাসবাদী হামলা হয়, হয় পাঞ্জাবে হয়, না খাইবার পাখতুনখোয়াতে হয়, না বালুচিস্তানে হয়। তাহলে তাদের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে কিভাবে সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে হয়। আর যে পাকিস্তান ছায়া যুদ্ধ চালাচ্ছে কাশ্মীরে, দেখুন, শত হুমকি, প্ররোচনা, জঙ্গি আক্রমণের মুখেও কিন্তু কাশ্মীরের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। যোগী আদিত্যনাথ বলেছেন প্রচারে গিয়ে যে 370-35 সিটের বিলাপ হয়েছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হবে। বালুচিস্তানেও কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। পাকিস্তান ফেল স্টেট, মত ইটেন পাকিস্তান, তারা এখন বাংলাদেশের পরম মিত্র হয়ে উঠেছে। দেখুন, জামাত প্রথম থেকেই বাংলাদেশ ধারণার সঙ্গে সহমত পোষণ করে না। তারা পূর্ব পাকিস্তানের অস্তিত্ব থাক সেটা চেয়েছিল, কিন্তু তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে তারা আবার বাংলাদেশকে পাকিস্তানের কি বলবো, ওই পূর্ব পাকিস্তান করতে চাইল, মানে পাকিস্তানের আজ্ঞাবহ একটা রাষ্ট্র। কিন্তু সেখানে বাঙালির জাত্যাভিমান, বাঙালির সংস্কৃতি কতটা বাধা দিতে পারবে? বাংলাদেশে এখনো মুক্তমনা, প্রগতিশীল, প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা কম নয়।
কিন্তু এই পরিস্থিতিতে তারা না গুটিয়ে গেছেন। শাহরিয়ার কবিরকে খুনের মামলা দেওয়া হয়েছে। রানা দাশগুপ্ত সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, ৭৫ বছর বয়স, চট্টগ্রামের মানুষ, তাকে খুনের মামলা দেওয়া হয়েছে। ঢাকার প্রেস ক্লাবের সভাপতি শ্যামল দত্ত, তারপরে ৭১ টিভির সম্পাদক মোজাম্মেল বাবু নাকি, তার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের পতাকায় ইসলামী চিহ্ন যাতে থাকে সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তরার রাস্তায় মিছিল হচ্ছে, পুজো করতে দেব না। ২৫০০ ঘটনা ঘটেছে অগাস্ট মাসে সংখ্যালঘুদের উপর অত্যাচারে। তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, মাতৃশক্তি নির্যাতিতা হয়েছেন এবং জোর করে তাদের ধর্মান্তকরণের অভিযোগ উঠেছে। বাংলাদেশের ঢাকাতে বাংলাদেশের সংখ্যালঘুরা বিশাল প্রতিবাদ মিছিল করেছে। ইউনিশ সরকার তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি ফোনে মোদিজিকে আশ্বাস দিয়েছেন, কিন্তু আশ্বাসের প্রতিফলন কোথায়? সেনার হাতে জুডিশিয়ারি পাওয়ার, আটক করা এবং জিজ্ঞাসাবাদের ক্ষমতা। সেনা কার্যত 18 মাস সময় দিয়েছে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য। ইউনূস 6 বছরের আগে ক্ষমতা ছাড়তে রাজি নয়। পার্বত্য চট্টগ্রামে চাকমাদের সঙ্গে বাংলাভাষীদের লড়াই গৃহযুদ্ধের চেহারা দিচ্ছে। মিজোরাম, ত্রিপুরা সীমান্তে চাকমাবাসীরা জড়ো হচ্ছে। আর ভারত বিরোধী স্বর তীব্র হচ্ছে। বাংলাদেশের মানুষ একটা জিনিস আশা করি তারা ভুলবেন না, স্বাধীন বাংলাদেশ গঠনের পিছনে ভারত সরকারের ভূমিকা ছিল, ইন্দিরাজির ভূমিকা ছিল। ৭১ যখন বাংলাদেশ স্বাধীন হলো, ভারত ইচ্ছে করলেই সেখানে সেনাবাহিনী রেখে দিতে পারত, কিন্তু একদিনের জন্য বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনাবাহিনী ছিল না। বাংলাদেশিদের এটা বুঝতে হবে। ভারতের সঙ্গে তাদের সম্পর্ক কাট অফ করলে ক্ষতি তাদের। হ্যাঁ, ভারতেরও কিছু ক্ষতি হবে, কিন্তু বেশি ক্ষতি হবে বাংলাদেশে। বাংলাদেশে তো এখানে আসেন চিকিৎসার জন্য, অনেকে পড়াশোনা করেন। শহরের বেশ কয়েকটি বেসরকারি হসপিটালে বাংলাদেশি রোগীর ভিড় প্রচুর। কলকাতার এমন কতগুলো অঞ্চল আছে যেখানে হোটেল ব্যবসা চলে মূলত বাংলাদেশিদের উপর নির্ভর করে। সেখানে এখন টুরিস্টদের আসা অনেক কমে গেছে, হসপিটালগুলোতে ফুটফল কমে গেছে বাংলাদেশিদের। একজন উগ্রবাদী নেতা বিছানায় শুয়ে শুয়ে হুঙ্কার দিচ্ছেন, ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তাহলে চীন চিকেন নেক ভারত থেকে আলাদা করে দেবে, তিনি খালিস্তানিদের জাগতে বলছেন, ইত্যাদি ইত্যাদি। ভারত সাম্রাজ্যবাদী শক্তি নয়। ভারত এক্সপ্যানশনিস্ট মানসিকতায় চলে না। ভারত বাংলাদেশকে কেন দখল করতে যাবে এই কথা বলে কারা উস্কানি দিচ্ছেন? তো ইউনূস সরকারকে দেখতে হবে তো। আমরা ফ্রেন্ডলি নেবার চাই। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের মানুষ ঠিক করবেন সেখানে সরকার কি হবে, কিভাবে চলবে। কিন্তু বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ হবে, জঙ্গি নেতা ভারতকে টুকরো টুকরো করার হুমকি দেবে, ভারত সরকার চুরি পরে বসে নেই। আমাদের সৌজন্যকে কেউ যদি দুর্বলতা ভাবেন, ভুল করছেন। এশিয়ার তৃতীয় শক্তি আমরা। আগামী দিনে আমাদের শক্তি আরো বাড়বে, অর্থনীতিতে, সামরিক ক্ষেত্রে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা, সেনাবাহিনী। বাংলাদেশের সঙ্গে কোনো তুলনাই হয় না। আর যারা ওখানে উস্কানি দিচ্ছেন, ভারত বাংলাদেশকে আক্রমণ করলে চীন চিকেন নেকের দখল নেবে, পাঞ্জাব জ্বলে উঠবে,
ইউনূস সরকারের উচিত এই জঙ্গি নেতাদের গ্রেপ্তার করা, সংযত করা, আর সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা, তাদের ধর্মাচরণের অধিকার সুনিশ্চিত করা, দুর্গাপুজোর অধিকার সুনিশ্চিত করা। বহু জায়গায় সুফি মাজার, বাউল আখড়া ভাঙচুর হচ্ছে। পুজোর মুখে বাংলাদেশের হিন্দুরা অনেকেই আতঙ্কে ভুগছেন। এই পরিস্থিতি বদল ঘটাতে হবে ইউনূসকে। তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়ে তো স্বীকারই করে নিয়েছেন যে বাংলাদেশে কোনো অভ্যুত্থান বা বিপ্লব হয়নি, দীর্ঘদিন ধরে পরিকল্পনা রচনা করা হয়েছিল এবং সেই পরিকল্পনার মস্তিষ্ক কে বা কারা সেটা ক্লিন্টন ফাউন্ডেশনে মঞ্চে বিল ক্লিন্টনের সামনে তিনি ক্লিয়ার করে দিয়েছেন, ক্রিস্টাল ক্লিয়ার, আর কোনো গোপনীয়তা নেই, কোনো গোপনীয়তা নেই। কারা এই মস্তিষ্ক? কেন ন্যাটো বাহিনীর বুলেট বাংলাদেশে যারা নিহত হয়েছেন তাদের অনেকের শরীরে পাওয়া যাবে? বাংলাদেশের পুলিশ তো ন্যাটো বাহিনীর ব্যবহার করা বুলেট ব্যবহার করেন না। তাহলে কারা গুলিটা চালিয়েছে? কি করে তাদের হাতে গেল এই বুলেট? কতদিন ধরে পরিকল্পনা রচনা করা হয়েছিল? আর কারা কারা আছে? বিদেশি শক্তির মদত তো আছে, ক্রমশ সামনে আসবে। আমরা শুধু বলতে পারি কারোর সঙ্গে আমরা সংঘাত চাই না, আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কার্যকলাপ, ভারত বিরোধী কথাবার্তা যদি বলা হতে থাকে ক্রমাগত, এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেগুলো বন্ধ করার জন্য কোনো সদর্থক পদক্ষেপ না করেন, তাহলে ভারত সরকারের যা করণীয় তারা সেটা করবেন, কূটনৈতিকভাবে করবেন, সারা বিশ্বে জনমত তৈরি করবেন। কারণ আমাদের অধিকার তো আছে। বিদেশের মাটি থেকে বসে কেউ যদি ভারতবাগের উস্কানি দেয়, আমাদেরও নিজেদের সুরক্ষার অধিকার আছে। সেই সুরক্ষার অধিকারকে তো আমরা হেলায় বিসর্জন দিতে পারি না। ইউনূস তার অন্তর্বর্তী সরকারের অন্যান্য কুশীলবদেরও বিষয়টাকে মাথায় রাখতে হবে। ভারত কিন্তু চিরকাল শান্তি সহাবস্থানের বিশ্বাসী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একদিনের জন্য ভারতীয় সেনাবাহিনী স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে থাকেনি। এই বিষয়টাও বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বুঝবেন বলে আমরা আশা করি, এবং সমস্ত রকম মৌলবাদের বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সরব হবেন, এবং বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে নির্বিঘ্নে শারদোৎসবে অংশ নিতে পারেন, তাদের ধর্মাচরণ করতে পারেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সেটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।